আমরা এখানে বসে বড় বড় কথা বলে যাব, এখানে আমরা সবার কথা শুনবো, কিন্তু কাজকর্মে দেখাতে পারবো না। কিন্তু এখানে বসে আমরা মন্তব্য শুনবো, মন্তব্য করব, কথা বলবো, কিন্তু আশেপাশে গিয়ে ঠিকই আমরা মাদক খাবো এবং মাদকের বিরুদ্ধে কথা বললে আমাদের বিপদ হবে, এটা হবে সেটা হবে। কিন্তু সেজন্য এখানে আসছি। আমারও সন্তান আছে, আমার ভাইয়েরা আছে, আমার আশেপাশে ছোট ছোট ভাই বোন সবাই দেখতেছে, ওপেনে সবকিছু হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতাছি না। এখানে আমার সম্মানীয় ব্যক্তি রাসেল কাকা, হ্যাঁ, আমার গ্রামের সভাপতি মসজিদের, উনি যে উদ্যোগটা নিয়েছে তার জন্য আমরা সবাই গর্বিত যে মাদকমুক্ত সমাজ কিভাবে আমার সমাজ থেকে মানে উপড়ে ফেলা যায় সেই উদ্যোগটা নিছে। এবং আমার সন্তানরা এবং আমার বাইস্তারা, আমার ছোট ছোট ভাইয়েরা এখানে ওরা সমাজের জন্য এই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসছে। এবং আমরা মহিলারা এখানেও আসছি, আমাদের শুধু পুকপাড়া থেকে শুধু মহিলারা আসছি, কিন্তু আশেপাশে অনেক মহিলা আছে আমাদের কথা শুনতেছে। কিন্তু আমরাও চাই তাদের ঘরের সন্তানরা যেন এই ধরনের কাজ না করে। মা বাবারা সবার আগে সচেতন হবেন, আমরা সচেতন হব। আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে নিচ্ছে, কার সাথে লেখাপড়া করতে যাচ্ছে, কার সাথে প্রাইভেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কার সাথে চলছে, এটা সবার আগে আমার মা এবং আমার বাবা সবাইকে উদ্যোগ নিতে হবে। শুধু আমরা নিলেই হবে না, আপনাদের সবাইকে উদ্যোগ নিতে হবে। মুন্সিগঞ্জবাসী এবং মুন্সিগঞ্জের প্রাণকেন্দ্র রামপাল, আমরা রামপাল একটা ছোট্ট গ্রাম, দক্ষিণ দেওসার, ভালো মন্দ নিয়েই সমাজ। তারপরে আমি বলবো আমাদের সমাজের বেশিরভাগ মানুষই ভালো। এই সমাজের মধ্যে দীপুর মতো এত উগ্র মস্তিষ্কের মানুষ আপন চাচাকে সামান্য লেনদেন কিংবা জমি সংক্রান্ত বিষয়ে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে, তার কথা, তারপরে গাড়ি পিছনে নিয়ে সামনে এনে তার উপরে বারবার এই যে চাকা দিয়ে পিষ্ট করা, তাকে বাধা দিতে যাওয়ার কারণে আরেক গ্রামের আরেক চাচাকে আহত করা, যার শরীরে 32টা সেলাই লাগা, এর পিছনে আমরা সবাই এক বাক্যে বলতে পারি হচ্ছে মাদক। দীপুর শরীরে এমন শক্তি নাই। কিংবা নাসির আমাদের সমাজের খুবই নিরীহ একটা ছেলে, আমি নাসিরকে খুব ভালোভাবে চিনি। ও ছোটবেলা থেকেই মাদ্রাসা লাইনে পড়াশোনা করা, খুবই নামাজি একটা ছেলে, আমাদের মসজিদে মাঝে মাঝে আযান দিত, আমি দেখছি। তো এই ছেলেটার সাথে যা হয়েছে এবং পরবর্তীতে আরেক মুরব্বী বাঁচাতে গেল, তাকে এইভাবে আহত করে চলে গেল, অথচ বাকি কেউ কিন্তু আটকাতে পারলেন না। ও উড়োজাহাজ দেওয়া যায় নাই কিংবা ও ফিনিশ হয়ে যায় না, আপনাদের সবার চোখের সামনে দেওয়া গেল। আমরা সবাই বসে থাকি, আইন শৃঙ্খলা বাহিনী সব করে দিব। ওনারা কি করবো? আপনারা তো সঠিক তথ্য সঠিকভাবে ওনাদেরকে জানানো না। আর আমাদের সমাজ যদি আমরা ঠিক থাকি, আমাদের তো ওনাদের দরকার নাই। ওনারা বরং চাইসা সমাজে সুনাম করে চলে যাবে। ওনারা আসে 6 মাস 1 বছর 2 বছর কাজ করে চলে যায়, ওনাদের চোখে যেটা ভালো খারাপ মনে হয় চেষ্টা করে। কিন্তু আমরা যদি ওনাদের সহযোগিতা না করি, আমরা যদি ওনাদের ঘর ঠিক না রাখি, সবার ঠিক না রাখি, ওনাদের পক্ষে আরেক ডিস্ট্রিক্ট থেকে আইসা সরকারের কত রকমের কর্মকাণ্ড নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। পুরো এলাকা নিয়ে মানে ইউনিয়ন থানা নিয়ে আমাদের কর্মব্যস্ত থাকে। ওনারা তো শুধু আমাদের ঘর নিয়ে আমাদের সমাজ দিয়ে থাকে না। পাশাপাশি আমাদের যে আজকে যে নেশার কথা আমরা বলি, শুধু নেশাই আমাদের সমাজের একমাত্র বিষয় না। আজকে যেসব বিষয়গুলি সমাজে জারি রাখা দরকার, সবার এই বিষয়গুলি বেড়ে চলা দরকার, সেটা হচ্ছে, আমি হয়তো উনি ওনার মতো করে লিখছে, আমি এক এক করে পড়ি। ঐক্যবদ্ধ সমাজ গঠন। এই যে ঐক্যবদ্ধ, এরা কখনো আমি আরেকজনকে নিয়ে, আমি আমার চাচা ভাই নিয়ে পারবো না। ঐক্যবদ্ধ হতে হলে সবাইকে নিয়ে করতে হবে। তো আমরা যাই করব, ভালো কিছু যা করব ঐক্যবদ্ধ ভাবে করব। খারাপ কোনো কিছু দেখলে সেটা প্রতিহত কিংবা তাকে কোনো বুঝ দিতে গেলে আমরা ঐক্যবদ্ধ। সমাজের বাল্য বিবাহ, আমার চাচা মেম্বার হিসেবে ওনার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সে আমাদের গ্রামকে ভালো বলছে। আমি বলবো তথ্য কিছুই না। ইন্টারন্যাশনালি বাংলাদেশ একটা দরিদ্র দেশ, কিন্তু আমরা কি, আমাদের কাছে কি মনে হয় আমরা দরিদ্র? অবশ্যই না, আমরা অনেক ভালো আছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। তো রিপোর্ট তথ্য অনুযায়ী পার্সেন্টেজে দক্ষিণ দেওসার গ্রাম কতটুকু ভালো মন্দ আমি জানি না। আমরা আমাদের সবার চেষ্টায়, সবার উদ্যোগে, সবাই সবার ঘর থেকে শুরু করে সমাজ পর্যন্ত উদ্যোগ নিয়ে আমরা সমাজের থেকে সব রকমের খারাপ, সব রকমের বাধা দূর করবো। পাঠাটা আছে আমাদের গ্রামে যেন বাল্য বিবাহ কোনো বাবা মা না দেন, এবং আমরা যদি আমরা শুনি যে পাশের ঘরের কারো বাল্য বিবাহ হচ্ছে, আমরা যেন তাদেরকে বুঝাই, এবং একান্তই না বুঝলে অবশ্যই আমরা আইনের আশ্রয় নিই।
তারপর উনি লিখছেন মাদক বিরোধী সচেতনতা। অলরেডি মাদক বিরোধী অনেক আলোচনা হয়েছে, আপনারা নিজেরাই বলছেন, এবং যারা বলতে পারেন নাই তারা স্বীকারোক্তি দিয়ে গেছেন। পারিবারিক বিরোধ নিষ্পত্তিকরণ, আমাদের মধ্যে বিভিন্ন ভাবে পারিবারিক মধ্যে বিরোধ থাকে, আপন ভাই ভাই থাকে, চাচার মধ্যে থাকে, চাচা চাচার মধ্যে থাকে, এই বাড়ি ওই বাড়ি থাকে। তো এই বিরোধগুলি সহজে আমরা সামাজিকভাবে শেষ করতে পারি। এমনকি আমার জানা মতে থানা থেকে, কোর্ট থেকে বলা থাকে যে সামাজিকভাবে শেষ করতে পারলে কোর্টে আসার দরকার নাই। অথচ আমাদের একটা কালচার হয়ে গেছে, এটা ভয় দেখানোর জন্য হোক আর হয়রানি করার জন্য হোক, দৌড়ে গিয়ে মামলা করা। হ্যাঁ, আপনি অবশ্যই আদালতের কাছে যাবেন যদি আপনি সামাজিকভাবে বিচার না পান। একটু ধৈর্য ধরবেন, যে কোনো বিপদে, যে কোনো দুর্ঘটনা, যে কোনো সমস্যায় চেষ্টা করবে সামাজিকভাবে শেষ করার জন্য। আপনি থানা পুলিশ করতে গিয়ে নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, আরেকজনকে হয়রানি, নিজে হয়রানি হবেন না, আরেকজনকে হয়রানি করেন না। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে দোষ দিয়েন না, তারা ঘুষ খেয়ে এটা করছে। প্রশাসন যথেষ্ট স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে, রিস্ক দিয়ে তাদের দায়িত্ব পালন করে। আমি এটা বলবো যে আপনারা জানেন আমি বিগত সময়ে আমাদের এলাকাতে অনেক খেলাধুলা নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি, আগামী তো ইনশাআল্লাহ করার ইচ্ছা আছে। তো যদি আপনারা আমাকে সুন্দর পরিকল্পনা দেন, অবশ্যই আমরা সুন্দর একটা ক্রীড়া সংগঠন নির্মাণ করতে পারবো। সামাজিক তহবিল গঠন বা সমিতি, এটা আলোচনা করে করা যাবে। সাংস্কৃতিক সংগঠন, এগুলি হয়ে যাবে। কাউকে ডিস্টার্ব করেন না নামাজের সময়। এই সমাজের মসজিদের সভাপতি বানাইছেন, আমি বারবার বলছি যে না, আমি আমাদের বয়স আছে, হয়তো মরণ কার কবে আসবে জানি না, আমাদের সমাজ যারা মুরব্বী সমাজে থাকে তাদেরকে মধ্যে বানান। তারপর আপনারা বলছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক সম্মান বোধ করি, আপনারা আমাকে এই সম্মানটা দিচ্ছেন। কিন্তু এই যে সম্মানের বিষয়টা আপনারা বলেন, আমি যখন গ্রামে আসি কিংবা যতক্ষণ থাকি, আপনারা কেউ বলতে পারবেন আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত আমার মুখের একটা কথা কেউ কষ্ট পাইছেন? আলহামদুলিল্লাহ বলি, আমাদের এই মা বোনদের কথার মধ্যে থেকে আমাদের আহমদ ভাইয়ের মেয়ে বলছে, আমাকে একটা দায়িত্ব দিয়ে বলছে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, আপনারা আমাকে ডাইকেন, আমার কানে যদি কোনো কথা যায় আপনারা দেখেন, আমি শক্তি, আমার শরীরে যেন শক্তি আছে, শক্তি দিয়ে কিছু করবো না, আমি সামাজিক ভাবে আপনাদেরকে নিয়েই যেভাবে সুন্দর হয় সেটাই করবো। যদি আমরা না পারি তখন আমরা আইন প্রশাসন যারা আছেন তাদের সহায়তা নিয়ে করতে যাবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমাজের মানুষ আমরা যদি এক থাকি, আমরা একে অপরের বিচার কেউ করতে পারবো না। আমাদের সমাজের বিচার করার জন্য বাইরে থেকে মাত্র আনা লাগবে না। আমি নিজ থেকেই, আজকে কেউ বলতে পারবে না কোনোদিন কোনো বিচার আমার দেখছে, আমি কোনো বিচারে যাই না। আমার খুব একটা ভালো নিয়ত রাখছি, আমি কোনোদিন কারো বিচারে যাবো না। আমার বিচারে কারো করতে দেবো না, আমিও কারো বিচার করতে চাই না। আপনারাও ঠিক এরকম একটা মানসিকতা রাখেন, আমার বিচারও কেউ করবো না, আমিও কারো বিচার করবো না। কেন আপনি এই সামান্য কারণে রাগ করেন? আল্লাহ তো ধৈর্য একটা মানে অনেক বড় পরীক্ষা দেয়। আপনি দেখেন বিগত সময়ে, এটা রাজনৈতিক কথা যদি হয়ে যাচ্ছে, তারপর আমি কোনো সরকার কিংবা কোনো দলকে কটাক্ষ করে বলতেছি না, কারো পক্ষে বলতেছি না। বিগত সময়ে একটা দল টানা 15 বছর ক্ষমতা ছিল, 4টা ইলেকশন করছে, কিরকম ভোট হয়েছে আমরা কে ভোট দিতে পারছি পাই না সবাই জানি। এবং নির্বাচনের মার্কা, সবগুলি দলের মার্কা নিয়ে নির্বাচন হয় নাই। তো যেই দলটা বড় একটা দল নির্বাচনের বাইরে ছিল, তারা কিন্তু রাজনীতি করছে, ধৈর্য ধরে ছিল, এবং ধৈর্যের ফল 15 বছর 17 বছর পর হলে আবার তাদেরকে দিচ্ছে। এখন আগামীতে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হলে যে ক্ষমতা আসবে, তারা যদি আবার ভালো কাজ করে জনগণ তাদেরকে আবার মাইনে নিবে, আবার তারা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে। যদি তারা খারাপ কাজ করে, আবার এই সরকারের মতোই পালায় যাবে কিংবা নিরুদ্দেশ হয়ে যাবে। তো অপশক্তি কিংবা অপক্ষমতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আর আমাদের সমাজে যারা এই মাদক কিংবা যারা এই খারাপ কাজের সাথে কিংবা তাস খেলার সাথে জড়িত, তাদের কি শক্তি আছে আপনারা সবাই জানেন। তো আমার মনে হয় না আমার এই মাথা ছিল যে শক্তি আছে, এই শক্তি আছে। ছাইরা দিল 4 জনে পারলে মহিলার লোক পারবো না। 4 জন যদি কই যে যা পারে সামনে একটা মহিলার লোক বাড়াবাড়ি করে পারবো না। তো হুদি মুখ দিয়ে পারবো। তো এই মুখের কথা আপনারা ধরায়েন না। আর আপনারা আমাকে যে দায়িত্ব দিচ্ছেন, আমি ঢাকায় থাকি আর যেখানে থাকি আমি দায়িত্ব পালন করব। আর এই ঈদের মধ্যে 2 দিন বাড়িতে, আমি এই মাদকের বিষয়ে গত কয়েক বছর যাবতীয় শুনছি, আমি শুনি না, কোথাও কোনো নালিশও করি নাই, কাউকে কিছু বলি নাই। এটা গ্রামের মুরব্বীদের অনেক সময় বলছি, তারা তাদের মতো করে যা করার করছে। কিন্তু ঈদের মধ্যে বাড়িতে আসার পরে আমার কাছে আমার গ্রামের
আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার মায়ের বয়সী মহিলারা বলছে, কিছু কথা চাষিরা বলছে যে এক সময় হয়তো শুনবা হয় আমি আমার ঘরে মায়েরা রাখছে, অথবা আমার কোলা ঘরে মরে রয়েছে। ওরা এই অবস্থান মাদক খায় বেচে না, এমনও খারাপ কিছু নাই যেটা শুধু জড়িত না, আমরা ওরা মানুষ করতে পারি নাই, তুমি কিছু একটা করো। আমার এই কথাটাকে আমাকে খুব ব্যথিত করছে। আমি এই কথাটার জন্যই এখানে আমি আপনাদের কাছে মানে কোনো মানে হিরো হওয়া কিংবা ক্রেডিট নেওয়া কিংবা বড় মিটিং করে তার সম্মানিত হওয়ার কিছু নাই। আমার গ্রামের লোক আমাকে সম্মান না দিলে আমি গ্রামের বাইরের গ্রামে যখন সম্মান পাই তখন আমার কাছে অতটা ভালো লাগে না। আমার গ্রামের মানুষ যদি আমাকে সম্মান না দেয়, বাইরে আমার সম্মান দিয়ে আমার কি লাভ? তো আজকে ওই মা চাষিদের কথা, আমার ওই চাচার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এটা আমার সমাজের মুরব্বীদেরকে বলি তারা কিছু করতে পারবো না। তারপরে আমি আমার কিছু ছোট ছোট চাচাতো ভাই আছে, ভাতিজা আছে, ওদেরকে বললাম, ওদের বয়স 14, 15, 20, 22 বছরের মধ্যে, ওদেরকে বললাম যে তোরা কি এটা পারবি? কাউকে মারার দরকার নাই, গালাগালি করার দরকার নাই, কি করে ভিডিও করে রেখে দিবি, ফেসবুকে দিবি না, আমার কাছে পাঠাবি। তো ওরা 4-5 দিনে যেই পরিমাণ তথ্য সংগ্রহ করছে এবং কয়েকজনকে সরাসরি ভিডিও করছে, এটা আসলে ভয় পাওয়ার মতো। এতটা বিস্তৃত অবস্থা যে আমাদের মাদকের আমাদের গ্রামে কোনো বাড়িতে এরকম থাকুক। এই যে আমাদের আরেকজন যে বললো দীপুর বোন, যে দীপু আজকে হত্যা চেষ্টা চালাইয়া আজকে নিরুদ্দেশ, যে আমার স্বামী আমাকে তালাকের হুমকি দেয়। আপনি দেখেন, আপনি যে মাদক বিক্রি করতেছেন, আপনি যে মাদক খাচ্ছেন, 2 দিন পরে আপনার বউ আপনাকে তালাক দিবে, আপনার বোন আপনার কাছে এসে কানবে যে তোর জন্য আমার তালাক দিতেছে। এই অপবাদ আমাদের গ্রামের জন্য লজ্জা, আপনার পরিবারের জন্য লজ্জা। আমরা কেন এই লজ্জাটা নিব? আর আপনারাই বলেন, যারা মাদক খাচ্ছেন কিংবা ব্যবসা করতেছেন, আপনি আপনার পরিবারের জন্য কি ভূমিকা পালন করবেন? কতটুকু সম্মান দিতে পারলেন, কিংবা কতটুকু আর্থিক সচ্ছলতা দিতে পারছেন? মানুষের চেহারা ফর্সা হইলে সুন্দর হয়ে যায় না। মানুষের চেহারা কাটিং যেমন না হোক, পরিচ্ছন্নতা, যে মানুষ আমরা যে জানি যে মুখ হচ্ছে মনের প্রতিচ্ছবি, ওদের চেহারা দেখলে অপরাধী লাগে। এই অপরাধী ওরা কিন্তু লুকে রাখতে পারতেছে না। ওরা যতই ভালো হওয়ার চেষ্টা করুক, যে তোমরা নিজেরা ভালো হয়ে যাও, তোমাদের মুখই কথা বলবে, তোমাদের চেহারাই বলে দিও তোমরা ভালো হয়ে গেছো। তো আমি আশা করব যে এই যে বিষয়গুলি আমরা দেখছি, ঐক্যবদ্ধ সমাজ, বাল্য বিবাহ, মাদক, পারিবারিক বিরোধ, এইগুলো যাতে আমাদের সমাজে না থাকে। যারা অন্য এরিয়া থেকে আইসা ভাড়া থাকেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এই ভাড়াটিয়াদের মধ্যে অনেকেই মাদক বিক্রি করেন, মাদক সেবন করেন। আমি ওই দিন বলছি, আমার কাছে ভাড়াটিয়া আর সমাজের বাসিন্দা বলতে কিছু নাই, সবাই সমাজ বাসিন্দা থাকেন। আর আপনার গ্রামের মধ্যে জমিদারি থাকুক, আপনাকে সুন্দর সুস্থ জীবন যাপন করতে হবে। আর এতদিন আমরা ছোট ভাইদেরকে বলছি যে মারধর কিংবা কোনো অপমান অবস্থা করিস না, আমরা এরপরে আর কাউকে স্পেস দিব না। আমরা এরপরে যদি কাউকে মাদক সহ পাই, জুয়া খেলা অবস্থায় পাই, কিংবা তাস খেলা অবস্থায় পাই, যদি বলে আমি এমনি খেলতেছি, তাস খেলা অবস্থায় পাই, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে দেবো। আমরা অবশ্যই প্রশাসনের প্রতি সম্মান রেখেই করবো। আমরা নিজের আইন নিজের হাতে তুলে নিব না। প্রতিরোধ করা মানে না যে তাকে পিটানো, তাকে মারা। আমরা প্রতিরোধ করে তুলবো, তাকে প্রশাসনের কাছে তুলে ধরবো, প্রশাসন সর্বোচ্চ বিচার তার করবে। তো আমরা যখন দেখি রোদ, তো আমরা একটু ছায়া খুঁজি। এখন আমাদের পাশে আশা করছি সেই ছায়াটা আছে। তো আমরা সেইভাবে আমাদের কার্যক্রম চলমান রাখবো। আর আমরা একটা কথা শুনি যে তোমরা স্টুডেন্ট মানুষ, তোমরা কি করবা? তো আমাদের স্কুল থেকে শুধু A+B² শিখাটা, সাবজেক্ট বা অবজেক্ট শিখাটা আমাদের শিখায়, অন্যায়কে অন্যায় বলতে শিখো, ভালোকে ভালো বলতে শিখো। এবং আমাদেরকে আরো শিক্ষা দেয় যে অন্যায় করে এবং যে অন্যায় সহে উভয় সমান দোষী। তো সামাজিক নিরাপত্তার জন্য আর কি, এটা সামাজিক ভাবে আপনারা এক জায়গায় একত্রিত হয়েছেন এবং যে অনুষ্ঠান আপনারা এখানে করেছেন, আয়োজক পক্ষ এবং উপস্থিতি সবাইকে আমার সর্বোচ্চ সম্মান এবং বলা যায় যে সর্বোচ্চ সম্মান থেকেই বলতেছি আপনাদের। এবং এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সর্বোচ্চ সম্মান থেকেই, এবং আমাকে এখানে ডেকেছেন, এটাও আমার জন্য একটা সম্মানজনক বিষয়। কারণ যেহেতু পুলিশ, আমরা একটা প্রাথমিকভাবে বর্তমান সময়ে
পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততা কিছুটা বিঘ্ন ঘটেছে 5ই আগস্টে। তো সেই সম্পৃক্ততা ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আপনাদের কাছে আসাটা একটা জরুরি। এখন সমাজে আপনারা যদি আমাদেরকে আপনাদের সমাজের ভালোর জন্য যদি ব্যবহার করতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি রাজি আছি। আমি এটা আগেও আমি যখন এখানে প্রায় 23 দেখলাম যে 23-24 বছর আগে আমি আপনাদের এখানে চাকরি করে গেছি। আমি তখন সদর থানার সাব ইন্সপেক্টর ছিলাম। তো সেই সময় আমি এই কথাটাই বলতাম যে আপনারা আমাকে ব্যবহার করেন সামাজিক কাজে, অন্যায় না, অন্যায়ের জন্য না, আপনাদের সমাজের ভালোর জন্য আপনারা আমাকে ব্যবহার করেন। ঠিক আমি এই কথাটাই বলতাম যে আমাকে ব্যবহার করেন। কারণ তখনকার সময় পুলিশের এক একজন এক এক মত বিরোধ ছিল, বা কেউ বলতো যে সে সম্পৃক্ত, কেউ বলতো যে অমুক সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে আমি নিজে আপনাদের এলাকায় এসে আমি আপনাদের যারা তখন এত প্রকাশ্যে এরকম মানুষ সাহস পেত না, তো সেই সময় যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তো সবাইকে আমি একটা কথাই বলেছি যে আপনারা আমাকে ব্যবহার করে নেন। যদি না পারেন এটা আপনাদের ব্যর্থতা। কারণ আমার পক্ষে সম্ভব না যে আমি আপনার এলাকায় প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা। আপনি তথ্য দেওয়ার পরে যদি আমার অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনারা পরবর্তীতে তথ্য দিবেন, আর যদি আমার অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তো আর এই বিষয়ে আর কোনো কথা বলার কিছু নাই। কিন্তু সেই সময় আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। রামপাল, বজ্রগণি, প্রত্যেকটা জায়গায়, এই মুন্সিগঞ্জ সদরের সব জায়গা থেকে আমি আপনাদের আন্তরিক স্বতঃস্ফূর্ত উৎসাহ পেয়েছি। এবং যে কোনো বিষয়ে সেই সময় মোবাইল কিন্তু একটা মানে খুব দুরূহ একটা বিষয় ছিল, খুব কম লোকের কাছে থাকতো। কিন্তু সেই সময় 111 ক্লিন হার্ট চলতেছিল, সেই সময় কিন্তু আমার কাছে মোবাইল ছিল। হ্যাঁ, সেই সময় আমার কাছে মোবাইল ছিল, অনেক অফিসার ইনচার্জের কাছেও মোবাইল ছিল না। তখন ছিল, এখানকার দায়িত্ব ছিল মেজর নাইম ছিলেন তখন উনি। আর আমার একটা আছে যে আমার ফ্যামিলির ম্যাক্সিমাম লোকজনই আর্মিতে চাকরি করে। হ্যাঁ, তারা মানে বড় অফিসার ছিলেন, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, কেউ কর্নেল ছিলেন, এখনো আছে, ডাক্তার আছে, কর্নেল। তো যার কারণে আমি ওই আর্মি অফিসারদের সঙ্গে আমার একটা বেশ সম্পর্ক ছিল সেই সুবাদে। আর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি যে আমি কোনোভাবেই অন্যায়ের সঙ্গে জড়িত না। মানুষ যে অন্যায় ভাবে তার যে নিজের স্বার্থ সিদ্ধি করে, সেই পুলিশ অফিসার আমি না। হ্যাঁ, এদিকে মনোযোগটা এদিকে দেন, আমার দিকে দেন, আমার কথাগুলো একটু শুনেন। তো আমি আবারও বলি যে আমি এই ধরনের যে সামাজিক যে লোভ লালসা যেটা আছে, অন্যায়, এটার ঊর্ধ্বে এটা আমি নিজে, যদিও বলা ঠিক না, কিন্তু আমি নিজেকে নিয়ে আমি মানে গর্ব করতে পারি যে আমি এগুলোর সঙ্গে সম্পৃক্ত না। আগেও ছিলাম না, এখনো নাই। আমি একটা সরকারি চাকরি করি, আমার ফাদার সরকারি চাকরি করতেন, আমার বাবা অবশ্য স্যাংলার জব দিয়ে শুরু করেছেন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল হিসেবে রিটায়ার্ড করেছেন আমার বাবা। আমার থেকে বড় অফিসার ছিলেন, তো তার সমকক্ষ আমি হতে পারি নাই। কিন্তু তার আদর্শগুলো, তার যে চিন্তা ভাবনা, সেটা আমার ভিতরে কাজ করে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে সমাজে আজকে যে অবক্ষয়ের মূলে যে কারণগুলো, এই কারণগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করি না। কেন এই সামাজিক এই অবস্থাগুলো দাঁড়াইছে? প্রত্যেকটা বিষয়ে শেষে যে ঘুরে আসবে গার্জিয়ান, তার পরিবার। সেই যত ভালো স্কুলে, যত ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করুক না কেন, তাকে কিন্তু পারিবারিক শিক্ষাটা দিতে পারবে না, যেটা আপনি ছোট থেকে, জন্মের পরের থেকে আপনারা পারিবারিক শিক্ষাটা পেয়ে থাকেন। তো আপনারা পারিবারিক শিক্ষার আলোকে আপনার ছেলে সন্তান এদেরকে যদি মানুষ করতে পারেন বা চোখে রাখতে পারেন, তাহলেই আপনি উপকৃত। আপনি আপনার যদি
বংশ মর্যাদা ঐতিহ্য ধরে রাখতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে মানুষ করেন, সে আপনাকে 100 বছর পর্যন্ত উজ্জীবিত রাখবে। আপনি যা ইনকাম করবেন সেটা যদি বৈধ হয়, সেটা আপনি, আপনার সন্তান, আপনার এরপরে জেনারেশন, কত জেনারেশন যে ভোগ করবে আপনি চিন্তাই করতে পারবেন। কিন্তু অন্যায়ভাবে অর্জিত সম্পত্তি আপনি নিজেও ভোগ করতে পারবেন না, আপনার সন্তান তো পরে। এটার নজির কিন্তু আপনারা, এটা হাদিস কোরআনের কথা বললাম, কিন্তু এটা নজির কিন্তু বাংলাদেশে আপনারা দেখেছেন কিছুদিন আগে, এই 5ই আগস্টের আগেই দেখছেন না, এই মতিউর রহমান যিনি ছাগলকাণ্ডে, উনি কি ট্যালেন্ট কম ছিল, লেখাপড়া কি কম জানতেন? ওনার পারিবারিক শিক্ষায় আমি মনে করবো যে ত্রুটি ছিল, এবং তার বাবা তাকে ওই আদর্শিক বিষয়গুলো জানাইতে পারেন না। আমার বাবা এদিক থেকে আমাকে ছোট থেকেই এই বিষয়ে ফোকাস করেছেন, এবং মৃত্যুর পরে উনি আমাকে হেল্প করে যাচ্ছেন বলা যায় একরকম, কারণ ওনার অর্জিত সম্পত্তি আমি ব্যবহার করছি, উনি করছে ওনার বাবারটা, ওনার দাদা করছে তার বাবারটা, এখন আমি উত্তরাধিকার সূত্রে আমি আমার বাবার সম্পত্তি ভোগ করতেছি। এটা সিলসিলা ভাবে আসবে। এটা যদি অবৈধ হইতো, ওটা হচ্ছে মতিউর রহমান পর্যন্তই শেষ, এরপরে আর আপনি এটা চোখেও দেখতেন না। এটা বাস্তবতা, এটা যারা আরবি লাইনে পড়াশোনা করেন তারা খুব ভালো জানে। তো আমি এই জন্যই যে জিনিসটা ফোকাস করবো, আপনাদের এলাকার উন্নয়ন বলেন, এলাকার নিরাপত্তা বলেন, এলাকার মানুষের কল্যাণে বলেন, পারিবারিক ভাবে আপনারা যারা গার্জিয়ান আছেন তারা পরিবারকে সময় দেন। আমি প্রায়ই দেখি যে বয়স্ক মানুষগুলা রিক্সা চালাচ্ছে, বয়স্ক মানুষগুলো অটো চালাচ্ছে, কারণ দেখুন রাত্রে ম্যাক্সিমাম সময় দেখি আমি যে বয়স্ক মানুষ, আমার চেয়েও বয়স্ক মানুষ অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। আমি বিভিন্ন ভাবে তাদেরকে প্রশ্ন করি যে আপনার ছেলে মেয়ে নাই বা আপনার কেউ দেখে না? ভালো লাগে না, ঘুরতেছে, পাইছে অটো, দেখেন মানে সে অভ্যস্ত হয়ে গেছে, সে বাড়ি বিমুখ, তার সন্তান কি করতেছে তার মাই জানে, মা কতটুকু সময় ধরে জানে, বাবা যতটুকু জানে, তার যে অভিজ্ঞতা যে সমাজে কি হতে পারে, তুমি এই পথে হাঁটলে তোমার এই বিপদ আসবে, এটা কি এই ছোট ছেলেগুলো জানবে? এই জন্য সমাজে আমাদেরকে রাখছে আল্লাহ তাআলা ব্যালেন্সের জন্য। তাহলে তো আমার এখন কি পাওয়া আছে, শারীরিক শক্তি কমে আসতেছে না আমার, এই যে যারা বয়স্ক যারা আছে শারীরিক শক্তি কমে গেছে না, তাহলে তারা তো সমাজের বোঝা নাকি? তারা আছে দেখে এই সমাজ এখনো টিকে আছে। এটা অন্যান্য কান্ট্রিতে এই প্র্যাকটিসটা ছিল না, যার কারণে যে লন্ডন বলেন, আমেরিকা বলেন, সেখানে ভার্জিনিটি ক্লাব হচ্ছে, লন্ডনে পারিবারিক যৌথভাবে থাকার প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তারা দেখছে যে এটার কারণটা কি, এইভাবে ছেলে মেয়েরা অবক্ষয়ের দিকে যাচ্ছে কেন? যৌথ ফ্যামিলি, এই যৌথ ফ্যামিলি থেকে বেরোনোর পরে ব্রিটিশের আজকে এই অবস্থা। তা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যৌথ ফ্যামিলি নিয়েই থাকি, মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখবো এটা চিন্তাই করতে পারি না। করে এই সমাজে কোনো ছেলে মেয়ে করে না। তো এই জন্যই সমাজে এই যে আমাদের মতো বয়স্ক যারা আছেন, সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদেরকে সমাজে রাখছে এই সমাজকে ব্যালেন্স করার জন্য। কিন্তু যদি আপনারা মুখ না খোলেন, আপনারা যদি কথা না বলেন, আপনার সমাজ আপনার চোখের সামনে নষ্ট হয়ে যাবে। একটা যশোরের ছেলে তো খারাপ হচ্ছে না, চাঁদাবাজ হচ্ছে না, হিরোইন খাচ্ছে না, নেশা করতেছে না, তাহলে আপনার ছেলে যাবে কেন? আপনার ছেলে তো আরো ভালো থাকবে, আপনার অবস্থা চিন্তা করবে যে আপনি কৃষক মানুষ বা আপনার ছোট ব্যবসা আছে, আপনি যদি আদর্শের মধ্যে থাকেন, আপনার ছেলে আদর্শের মধ্যে থাকবে, পরিষ্কার। নবীর সুন্নতি তো আছে যে নবী মিষ্টি খাইতেন, তার কাছে একজন সাহাবী তার ছেলেকে নিয়ে আসে মিষ্টি বেশি খেয়ে, 3 দিন পরে আসতে বলছে। 3 দিন পরে কি বলছেন উনি? কম খায়। তা আপনার ভিতরে যদি ওইটা না থাকে, আপনার সন্তান মানুষ হবে কিভাবে? তাই আপনার সন্তানের জন্য আমরা পুলিশের লোক বারবার আপনাকে হয়রান করবো, আপনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হবেন, আপনি পুলিশ দ্বারা হেয় প্রতিপন্ন হবেন, সবকিছুতেই আপনি দেখবেন যে আপনার বাধা আসতেছে। তো তখন বাধ্য হয়ে দেখা যাবে যে সে খারাপ পথে যেতেছে। এই জন্য আমি বলবো যে আপনারা এই যে ছোট ছোট চা স্টল যেগুলো আছে, এটা মনের আনন্দে আপনারা যে বয়স্ক মানুষ সন্ধ্যার পরে কাজটা সেরে যে ওখানে বসে আড্ডা দেন, ওটা তো আড্ডা দেওয়ার জায়গায় আপনার না। বাজার মানে কি? বাজার তো শয়তানের আড্ডা। শয়তান চাইই নিছে আল্লাহর কাছ থেকে যে আমাকে
কোথায় বসবো আমি? কিন্তু হাটে বসো, বাজারে বসো, আর নাচ গানের মধ্যে মানুষকে ডাকে। তা আপনারা ওই যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনারা যে এইগুলোতে বসা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নিজের পরিবারের কাছে থাকেন, নিজের সন্তানদের দেখেন, আরেকজনের সন্তান যেন কি করতেছে সেটা নিয়ে আলোচনা করেন। আপনি নিজে না পারেন আলোচনা করেন, তার পরবর্তীতে আমি আছি, আমার কাছে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো।